যে থালিতে এতদিন খেলে সেই থালিতে এখন ফুটা করতে চাইছো? মামির এমন প্রশ্নে কিছুটা অবাক হলো উপমা। সবেমাত্র রাতের খাবারগুলো গুছিয়ে টেবিল থেকে কিচেনে নিয়ে রাখছিল, তবে মামির এমন কথায় কিছুটা অবাক হয়ে যায় সে। হাতে থাকা কাঁচের গ্লাসটা ঢুপ করে নিচে পড়ে যায়। মামির দিকে এক পলক তাকিয়ে উপমা আমতা আমতা করতে করতে বলল, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না মামি। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? খানিকটা রুহ কণ্ঠে বলল মোর্শেদা বেগম। উপমা এবার বুড়ো কুসকে বলল, মামি আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যে এরকম বিষয়টা মনে করছেন বিষয়টা আসলে তেমন না। তাহলে কেমন? না মানে তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি তোমার কথা শুনছি। উপমা কি বলবে ভেবে পেল না, মাটির দিকে তাকিয়ে রইল। মোর্শেদা বেগম তাচ্ছিলের হাসি হেসে বলল, শুনো, তুমি কিন্তু নিজের অবস্থান ভুলে যেও না। তুমি কিন্তু কোথায় দাঁড়িয়ে আছো তা ভুলে যেও না। তুমি কি ছিলে তাও ভুলে যেও না। মামি আমি বলতেই মামি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমার কথা শেষ হয়নি। শুনো, হয়তো আগের কথা সব ভুলে গিয়েছো, তাই তোমায় একটু মনে করিয়ে দিলাম। আশা করছি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। শুনো, তোমাকে আমি খুব স্নেহ করি, তাই আশা রাখছি এমন কোনো কাজ করবে না যা আমাদের সম্পর্কে স্রোতের উল্টো দিকে নিয়ে যায়। মামি, নিজের রুমে চলে যাও। উপমা নিজের পা চালিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলো ওড়না দিয়ে মুছে নিল। তার খাটের পাশে রাখা বেড সাইডের টেবিল থেকে তার বাবা ও মায়ের ছবির ফ্রেম হাতে নিল। ছবিতে হাত বুলিয়ে দিল। উপমার মা বড় হয়েছে এই বাসায়। উপমা শুনেছে তার মাকে দাদু অর্থাৎ মুনতাসির ভাইয়ের দাদুর কাছে সঁপে দেওয়া হয়েছে। উপমার মা ছিল বেশ গরিব ঘরের মেয়ে, তাই মুনতাসিরের দাদু অর্থাৎ আয়েশা খাতুন নিজের কাছে রেখে দেন উপমার মাকে। নির্দিষ্ট একটা বছর পর বিয়েও দেন তিনি। সুষ্ঠুভাবে বিয়ে হয়, সংসারও হয়, উপমাও হয়। বেশ আদরে বড় হয় উপমা। বাবার জান ছিল সে। একটা জিনিস চাইতেই দেরি, কিন্তু উপমার সামনে হাজির হতে দেরি হতো না। বাবার একমাত্র রাজকন্যা বলে কথা, কিন্তু ওই যে সুখ বেশি দিন থাকে না। উপমার বাবার ক্যান্সার ধরা পড়ে। কিছুদিনের মাঝেই বাবা ছেড়ে চলে যায়। এরপর শুরু হয় দুঃখের দিন। উপমার মাকে তার ফুপু চাচা কেউ দেখতে পারতো না। ওই যে একে তো গরিব ঘরের মেয়ে, দ্বিতীয়ত অন্যের বাড়িতে মানুষ হয়েছে। বিয়েটা নাকি হয়েছিল উপমার বাবার কারণে, না হলে কি এমন মেয়েকে কেউ ঘরে তোলে নাকি? এরপর তাদের সাথে খারাপ ব্যবহার শুরু হয় এবং শেষ হয় তাদের বাড়ি থেকে বের করার মাধ্যমে। সে আবার ঠাঁই হয় এই বাড়িতে। ভালোভাবেই চলতে থাকে সব। উপমাও ভেবেছিল এবার সব ঠিক হবে, কিন্তু শেষে মাও উপমাকে ছেড়ে চলে যায়। ওই যে কার হায়াত কতটুকু সে তো আর বলা যায় না। মুহূর্তেই যেন উপমা ভেঙে পড়ে। বয়স 13 বছর। এই 13 বছর বয়সে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছে সে। তবে নিজের মন বল শক্ত করলো। তবে এটা বেশ ভালো আছে সে এখানে। কবির ভুইয়া বেশ ভালো মানুষ, একদম নিজের ভাগ্নের মতো আদর করেন উপমাকে। মোর্শেদা বেগমও বেশ ভালো ব্যবহার করে। তবে ইদানিং তার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেছে উপমা। মানুষের মন বলে কথা, যেই হোক এই বাড়িতে তাকে থাকতে দিয়েছে, এটাই বড় বিষয়। বেশ ভালো আছে সে এখানে। আর এই যে টুকটাক কাজ করত তা সম্পূর্ণ নিজের ইচ্ছায়। পুরো পায়ের উপর পা তুলে বসে থাকলে ব্যাপারটা কিন্তু ভীষণ খারাপ দেখায়। উপমা আপু, আজ তুমি কফি বানাবে না? কারো কণ্ঠের ঘোর কাটে উপমার। রকমের চোখের জল মুছে নেয়। তাকিয়ে দেখে মিতি দাঁড়িয়ে আছে, তার মামাতো বোন। কোথায় হারিয়ে গেলে উপমা আপু? কোথাও না। আচ্ছা আজ তুই একটু বানিয়ে দে না, আজ আমার ভালো লাগছে না। কেন, শরীর খারাপ নাকি? তেমন কিছু না, মাথা ব্যথা করছে। বেশি খারাপ লাগলে নাপা খেয়ে নিব। আছেই তো এক জাতীয় ওষুধ। তুমি যখন মন চায় নাপা খেতে থাকো, না জানি কখন কোন অঘটন ঘটিয়ে ফেলো। আমি নিজেই তো অঘটন, কি আর অঘটন ঘটাবো বলো? তুমিও না। আচ্ছা আমি যাই। আচ্ছা গুড নাইট। মিতি চলে গেল। উপমা বিছানায় শুয়ে পড়লো। কি হবে এত কিছু চিন্তা করে? শুধু শুধু মাথা ব্যথা আরো বেড়ে যাবে। মুনতাসির মাত্র বসেছে অফিসের প্রজেক্ট কমপ্লিট করতে। পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। মাথার উপর বেশ চাপ। সকল চাপ দূর করতে রাতের বেলায় কফি যেন যথেষ্ট, তা হতে হবে উপমার হাতের। মুনতাসিরের প্রায় সময় কফি খেতে হয় শুধুমাত্র চোখ দুটো খুলে রাখার জন্য। এই যে এত এত প্রজেক্ট যে রাতের বেলায় কমপ্লিট করতে হয়, মুনতাসির আগে নিজের কফি নিজে তৈরি করে নিত। কিন্তু একদম মিতির কাছে শুনলো যে উপমা বেশ ভালো কফি করতে পারে। সেদিন সে উপমার হাতের কফি খেলো। এরপর থেকে সে যখনই কফির প্রয়োজন হয় তখনই উপমাকে বলে দিলে কফি দিয়ে যায়। আজও ভেবেছিল সে উপমা কফি নিয়ে আসবে, কিন্তু যখন না নিয়ে এলো তখন মিতিকে দিয়ে খোঁজ করতে পাঠালো, কিন্তু মিতি যে কফি নিয়ে আসবে তা সে ভাবতে পারেনি। তাই ভুরু কুচকে মিতির দিকে তাকিয়ে বলল, তুই যে
উপমা কোথায়? ওর নাকি শরীর ভালো লাগছে না। ও আচ্ছা, কফি রেখে যা। মিতি এ কথার মতো কফি রেখে চলে গেল। মুনতাসির কিছু একটা ভেবে আর কাজ করলো না। কফির মগ হাতে নিয়ে ডিভাইন হেলান দিয়ে বসলো। এক সিপ কফি নিয়ে চোখ বন্ধ করলো। ছোট থেকে সিসকাদুনি উপমা, একটুখানি এদিক সেদিক হলেই কেঁদে কেটে অস্থির। অবশ্য একটুখানি আহ্লাদিত হবেই, এত আদরে যে বড় হয়েছে। তবে এই কান্নাটাকে খুব বেশি বিরক্ত লাগতো মুনতাসিরের। একটু কিছু হলেই কেঁদে কেটে ভাসিয়ে দিত। যেদিন ফুপা মারা গিয়েছিল সেদিন তো উপমা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়েছিল। তার চেয়ে বরং যেদিন ফুপি মারা গিয়েছিল সেদিন যেন মেয়েটা পুরো পাগল হয়ে গিয়েছিল। শোকে এতটাই কাতর হয়ে গিয়েছিল যে মুনতাসিরের কোলেই ঢলে পড়ে। সেদিন খুব বেশি মায়া হয় উপমার জন্য। তারপর থেকেই ক্রমে ক্রমে অন্যরকম এক অনুভূতি তৈরি হয় উপমার প্রতি। বয়স বাড়ে, সময় গড়ায়, এর মাঝেই তো বিলেতে চলে যায় সে ডিগ্রি নেওয়ার জন্য। মুনতাসির ভাবে হয়তো এগুলো সব বয়সের দোষ, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, সময়ের সাথে সাথে উপমার প্রতি তার অনুভূতি আরো প্রখর হয়। কিন্তু সমস্যা হলো একটাই, যে অনুভূতিগুলো সে উপমার সামনে প্রকাশ করতে পারে না। কি এক যন্ত্রণা, একটুও ভালো লাগে না। কথাগুলো ভেবে মুনতাসির বিড়বিড় করে বলল, প্রেমে পড়ার যন্ত্রণা এক ভয়ঙ্কর যন্ত্রণা। এই যন্ত্রণায় হৃদয় হয় ব্যাকুল ও মস্তিষ্ক হয় বিভোর। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল উপমা। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত টেবিলে বসে পড়ল নাস্তা করার জন্য। মিতি বসে নাস্তা করছে। মোর্শেদা বেগম গরম গরম পরোটা ভেজে এনে দিচ্ছে। উপমা মিতির দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যাবি না? না, যেতে মন চাচ্ছে না, বাসায় বসে প্র্যাকটিস করব। ও, তুমি বের হবে কখন? এই যে নাস্তাটা শেষ করে নেই। এবার তাদের সাথে যোগ দিলেন কবির ভুইয়া। উপমা ও মিথির মাথায় হাত বুলিয়ে বললেন, কি খবর আমার দুই মেয়ে? দুজনেই একসাথে হেসে দিল। মুহূর্তেই মুনতাসির তাদের পাশ কাটিয়ে বসার ঘরে বসা দাদুর দিকে এগিয়ে গেল। উপমার নাকে এসে বাড়ি খেলো এক মিষ্টি ঘ্রাণ। এক পলক মুনতাসিরের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোনিবেশ করলো উপমা। মুনতাসিরের মাকে উদ্দেশ্য করে বলল, আমি আজ নাস্তা খাবো না, আমার লেট হয়ে যাচ্ছে, একটু খেয়ে যাও। না মা, তুমি বোঝার চেষ্টা করো, আমার সময় নেই। বেশি সময় লাগবে না, তুই খেয়ে নে। একবার দেখ তো কি অবস্থা করেছিস তুই নিজে না খেতে খেতে। তুমি কেন বুঝতে চাইছো না মা যে আমার লেট হয়ে যাচ্ছে? আমি তো কিছু বুঝি না। এবার ঘরে কাউকে নিয়ে এসো যে তোমার কথা বুঝবে। এবার মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো মুনতাসির। বিরক্তি কণ্ঠে বলল, মা তুমি আবার শুরু করেছো? কেন, কি সমস্যা? বিয়ের কথা বললেই তোমার ফেস এমন হয় কেন? আমার কথাগুলো ভালো লাগে না? আয়েশা খাতুন ছেলের বউ ও নাতির কর্মকাণ্ড দেখে হাসলেন। নাতির সাথে মজা করে বললেন, কি তোমার মেয়ে ভালো লাগে না? মুনতাসির দাদুর কথায় হতবম্ব হলো। দাদুর কথার অর্থ বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। কি বলছে দাদু? মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, দাদু তুমি কিন্তু বেশি বেশি বলছো। আমি এই কথা কখনো বলেছি? আয়েশা খাতুন চায়ের কাপে চুমুক দিয়েই খানিকটা ঠাট্টা সুরে বললেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, তবে তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমি যদি তোমার সমস্যার সমাধান করতে পারি। আমি ধুর তোমাদের সাথে কথাই বলবো না। বলেই মুনতাসির ধূপধাপ কদম দিয়ে চলে গেল। উপমা কিছু বলল না। মোর্শেদা বেগম পরোটা মুখে পুড়ে নিতে নিতে বললেন, এইবার এই ছেলেকে বিয়ে না দিয়ে আমি ক্ষান্ত হব না। রূপবতী গুণবতী মেয়ে নিয়ে আসবো। উপমা অতি কষ্টে খাবার গিলল, চোখের কোণে জমে থাকা জল মুছে নিল। মামি কেন এমন করে রূপবতী গুণবতী উল্লেখ করলো তাও বুঝতে পারলো উপমা। খাবারটা একটু শেষ করে দাদুর কাছে চলে গেল। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনায় পড়লো। এখন কেমন ফিল হচ্ছে? মানে, আরে কাল রাতে মিতি বলল তোমার নাকি শরীর ভালো না, তাই জিজ্ঞেস করলাম। ও ভালো আছি, কিন্তু আপনি এখনো অফিসে যাননি যে? সেই কখন তো বাড়ি থেকে বের হলেন। বেরিয়েছিলাম তো আগেই, কিন্তু দেখি গাড়ির টায়ার পাঞ্চার, কি আর করার। ড্রাইভারও আজ আসতে পারবে না, তাই নিজেই চেঞ্জ করে নিলাম, এর জন্য লেট হলো। ও, ভার্সিটি যাচ্ছ বুঝি? পরীক্ষা আছে, ওকে, অল দ্য বেস্ট। বলেই মুনতাসির চলে গেল। উপমা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। লোকটাকে দেখতে ভীষণ লাগে, একদম পরিপাটি থাকে, কি সুন্দর গুছিয়ে কথা বলে। অদ্ভুত অনুভূতি হয় এই লোককে দেখলে। আচ্ছা, সে যে এত কিছু ভাবে এই লোককে নিয়ে, সেই লোক কি তাকে নিয়ে কিছু ভাবে? এ এক গভীর প্রশ্ন। তবে এখন প্রশ্ন হলো, চাইলে কি আর একবার লিফটের জন্য বলা যেত না উপমাকে? একটু বলা যেত না যে, চলো উপমা, তোমার
উপমার ড্রপ করে দেই। আজব ধরনের মানুষ। উপমা রিক্সা করে নিল। অযথা এই লোকের কথা ভেবে লাভ নেই। ভার্সিটিতে এসে দুটো ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল উপমা ও রিনি। রিনি হলো উপমার একমাত্র বান্ধবী। দুজনেই একসাথে চায়ের কাপে চুমুক দিল। রিনি লক্ষ্য করলো উপমা কেমন যেন চুপচাপ হয়ে আছে। মেয়েটা চুপচাপ, তবে আজ একটু বেশি নীরবতা পালন করছে। রিনি ভ্রুকুচকে উপমার হাতে চিমটি কাটলো। বলল, কি হয়েছে তোর? উপমা মিনমিন করে বলল, কিছু না। আমি কি তোর আপন কেউ না? আমাকে বললে কি হবে? আমি কি তোর কাছের কেউ না? আমার থেকে কেন লুকাচ্ছিস? তেমন কিছু না, আমি ঠিক আছি। আর তুই তো আমার কাছের মানুষ, তোর কাছে কিছুই লুকাচ্ছি না। বুঝতে পেরেছি। আমি এখন পর হয়ে গিয়েছি। অনেক বছর হয়েছে। এখন তোর কোনো নতুন বেস্ট ফ্রেন্ড লাগবে, আমি বুঝি। পুরনো হয়ে গেলে কারো ভালো লাগে না। উপমা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়েকে না বলা অবধি উল্টাপাল্টা কথা বলেই যাবে। তাই কাল রাতে মামির কথাগুলো বলল রিনিকে। রিনি একটু ভেবে জিজ্ঞেস করলো, তোর মামি হঠাৎ এমন করে কথা বললো কেন? বলছি, দুদিন আগের কথা। আমি রুমে বসে অ্যাসাইনমেন্ট করছিলাম, কিন্তু কিছু জায়গায় এত বাজেভাবে আটকে গিয়েছিলাম যে বহুবার চেষ্টা করেও পারিনি। তার উপর পরের দিন ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তাই মাথার উপর চাপ ছিল। তাই ভাবি একটু ব্রেক নিব। এর মাঝে পানিও তেষ্টা পায়, কিন্তু যেই না পানি খেতে যাই দেখি রুমের জগে পানি নেই। তাই পানি নিতে যাই কিচেন রুমে। কিচেনে গিয়ে দেখি মুনতাসির ভাইও তার জগে পানি নিচ্ছেন। তিনি আমাকে দেখে অবাক হন, জিজ্ঞেস করেন, এত রাতে কি করছিস? যখন পুরো ঘটনা বলি তখন বলে যে উনি আমাকে সাহায্য করবেন। আমিও ওনার সাহায্য নেই। অ্যাসাইনমেন্ট করতে করতে ভোর হয়ে যায়। আমি তো বসার ঘর থেকে আমার রুমে চলে যাই, কিন্তু মুনতাসির ভাই বসার ঘরেই ঘুমিয়ে যায়। পরে মামি উঠে দেখে ফেলেন, যদিও তিনি আজ বেশ কয়েকদিন ধরে আমার সাথে ঠিকমতো কথা বলে না, কেমন এড়িয়ে চলেন। কিন্তু এরপর থেকেই তিনি আরো গভীর হয়ে যান। তারপরে এই কথা বলেন। দ্বিতীয়ত, কয়েকদিন আগে আমি মিতির সাথে দুষ্টুমি করে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। ঠিক তখনই মুনতাসির ভাইয়ের সাথে বেশ জোরে ধাক্কা লাগে। আমি তো পড়তে পড়তে বেঁচে যাই, কিন্তু এই বেঁচে যাওয়ার মাঝে মামির মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। কারণ মুনতাসির ভাই একদম ফিল্মি স্টাইলে আমাকে তার বাহু ডোরে আগলে নেন। তবে এই ঘটনার কয়েক সেকেন্ডের জন্য হলেও মামির ভাবভঙ্গি পরিবর্তন হয় মুহূর্তেই, এবং সেই পরিবর্তন এখনোই বিদ্যমান। কিন্তু এগুলো ওনার সাথে এই কথার কি মিল? এই ভাবছে হয়তো, মানে তুই আর মুনতাসির ভাই, সেটাই। কিন্তু উনি যে ভুল সেটা কি করে বোঝাই? উনি ভুল মানে তুই তো সত্যি সত্যি মুনতাসির ভাইকে পছন্দ করিস। আমি করি, ঠিক আছে, কিন্তু উনি করে না। আর সেটা সেটা তুই কি করে বুঝলি? দেখ, আমি বুঝি। আজ সকালে ঘটনায় বলি, আজ উনি আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। আমায় একবার লিফট দিবে কিনা তাও জিজ্ঞাসা করলেন না। অন্য কেউ হলে তো অন্তত একবার জিজ্ঞেস করতো। কেন তোকে আর মিতিকে না একসাথে নিয়ে ড্রপ করে? সেটা একদম মাঝে মাঝে। মিতির যখন তার কলেজ বাসে যেতে ভালো লাগে না, আর মিতি জোর করে আমাকে তাদের সাথে নেয়। উনি তো একবারও বলে না, এই আর কি। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা চল বাসায়। দুজনেই ক্যান্টিন থেকে বের হয়ে যায়। উপমা মনমরা হয়ে হাঁটতে থাকে। রিনিও বুঝে না কি বলবে। দুজনেই আরো কিছুক্ষণ কথা বলে যে যার গন্তব্য অনুযায়ী রিকশায় উঠে গেল। আজ তোকে দেখলাম তোর প্রিয় মানুষের সাথে। মুনতাসির এক পলক তার সাথে বসে থাকা পুরুষের দিকে তাকালো। সামনে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড বসে আছে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড নামক শত্রু অর্থাৎ নাইমের কথার অর্থ বুঝলো না। হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে বলল, বুঝলাম না। এই, তুই কি একটু মানুষ হবি না? একে তো নিজের ভিতরে অনুভূতি পুষে রেখেছিস, সময়ের সাথে ব্যবহারও করতে পারিস না। এখন এসে আবার বলছিস আমার কথা বুঝতে পারছিস না। এটা কেমন কথা? প্রিয়ে না বলে সোজা সাপটা বল। আজ দেখলাম তুই উপমাকে একা রেখে চলে এলি। তাকে ভার্সিটি ড্রপ করতে পারতি, তার সাথে সময় কাটিয়ে তোর জন্য অনুভূতি বুঝতে পারতি। ধন্যবাদ। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই গল্পটা চলবে কিনা।